বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 14ই ডিসেম্বর, শনিবার, শহীদ বুদ্ধিজীবী দিবস। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। একই সঙ্গে যারা আমাকে নিয়মিত শোনেন, আমি তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। আমি গত দুদিন আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি, একটু শারীরিক অসুস্থতা ছিল, ঠান্ডাজনিত কাশি জ্বরের কারণে আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলতে পারিনি। তো আজকে আমি সেই স্টক নিয়ে কথা বলবো এবং আপনাদের ইন্ডেক্স নিয়েও কথা বলবো। তো আজকে আমরা দেখতে পাচ্ছি গত বৃহস্পতিবারে মার্কেট 351 কোটি টাকা লেনদেন হয় এবং দিন শেষে মার্কেট 19 পয়েন্ট নেগেটিভ হয়। আমি এর আগেও বলেছিলাম যে মার্কেটের যে ক্যান্ডেল, তার এই যে সাপোর্ট, সেটি কিন্তু 5070-এ, এই লেভেলটিতে মার্কেটকে আমরা দেখতে পাবো। তো এটি আমরা হয়তো দেখব আগামী রবিবার। এছাড়াও মার্কেটের যে ডে হাই সেটিও আপনারা দেখেছেন 5144, এবং মার্কেট ওপেন হয়েছিল 5103 পয়েন্টে। এবং মার্কেটের যে লেনদেন সেটি বৃহস্পতিবারে 351 কোটি টাকা হলেও বুধবারে কিন্তু এর লেনদেন ছিল 304 কোটি টাকা, অর্থাৎ বৃহস্পতিবারে প্রায় 47 কোটি টাকার মতো লেনদেন বেশি হয়েছে। তো আজকে আমরা মার্কেটের যে টপ গেনার, সেখানে কিন্তু আমরা এমআরএল অয়েলকে দেখতে পেয়েছিলাম যে এই এমআরএল অয়েল জেট ক্যাটাগরিতে যাওয়ার পরে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড ছিল এবং সেখান থেকে বের হয়ে এসে শেয়ারটি কিন্তু আবার ভলিউম সহ এটি হল্টেড অবস্থায় হয় এবং এই এমআরএল অয়েল নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলেও পূর্বে অনেক আলোচনা করেছি, আপনারা সেটি অবশ্যই লক্ষ্য করেছেন। এছাড়াও আমরা হল্টেড যে শেয়ারগুলো দেখতে পাচ্ছি, প্রায় প্রত্যেকটি শেয়ারই আমি আমার চ্যানেলে এই 2-1 সপ্তাহের মধ্যে আমি আলোচনা করেছি এবং একাধিকবার আলোচনা করেছি। যারা আমার আলোচনাটি শোনেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখেছেন। আর যারা আমাকে আজকে নতুন করে শুনছেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনাদের যদি কোনো রিকোয়েস্টের শেয়ার থেকে থাকে সেটি অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টকটি নিয়ে আলোচনা করব। আমি একাধিক স্টক পরপর 2-3 দিন ধরেও আলোচনা করি, সে ধরনের রেকর্ডও আমার রয়েছে, যেহেতু আপনারাই আমার সবকিছু। আপনাদের অনুরোধ আমি সবসময় রাখার চেষ্টা করি। তো আমি মেট্রো স্পিনিং নিয়েও কথা বলেছিলাম, এটিও হল্টেড অবস্থায় ছিল এবং এওএল, এটি নিয়েও অরিয়ন ফিউশন, এলআরবিডি, হামিটা নিয়ে আমি কথা বলিনি, যেটি আপনারা জানেন। এছাড়াও আমরা টেক, একটি বন্ড, হ্যাঁ, এই শেয়ারগুলো মূলত জেট ক্যাটাগরির একটি আধিপত্য। আজকে আলোচনার আগে একটি কথা আর একটু বলে নিই, সেটি হচ্ছে আমরা হয়তো কালকে রবিবারে হয়তো জেট ক্যাটাগরির আরো কিছু স্টককে আমরা হল্টেড অবস্থাতে দেখব এবং এই ক্যাটাগরি চেঞ্জের বিষয়ে আমরা অনেক ধরনের নিউজ শুনতে পাচ্ছি, হয়তো সেটি বাস্তবায়ন হলে আরো এই জেট ক্যাটাগরির এই শেয়ারগুলো ক্যাটাগরি চেঞ্জ করলে কিন্তু আরো ভালো মুভমেন্ট আসবে। অর্থাৎ যাদের হাতে জেট ক্যাটাগরির শেয়ারগুলো রয়েছে তারা একটু ধৈর্য ধরবেন, তাড়াহুড়া করে বাই সেল না করে একটু ধৈর্য ধরে হাতে রাখলে হয়তো আপনারা এখান থেকে ভালো প্রফিট টেক করতে পারবেন। এছাড়া আমরা সেক্টর বাই গেনার যে শেয়ারগুলো রয়েছে, আমরা সেখানে দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরের আধিপত্য। আমরা বেশ কয়েকদিন ধরে টেক্সটাইল সেক্টরকে দেখতে পাচ্ছি। এছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুড অ্যালাইড, ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংক, এই সেক্টরগুলোই মাঝে মাঝে আপ ট্রেন্ডে থাকে এবং এইখানকার যে স্টকগুলো রয়েছে তারা মূলত প্রাইস অ্যাকশন করে কম বেশি। এছাড়াও মার্কেটের যে বৃহস্পতিবারের চিত্র আমরা দেখেছিলাম, সেখানে আমরা 105টি কোম্পানিকে আপ ট্রেন্ডে ছিল এবং 198টি কোম্পানি ডাউন ট্রেন্ড, অর্থাৎ পার্সেন্টেজ হিসাব করলে প্রায় 100%-এর মধ্যে 50% কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল স্টকগুলো। এছাড়াও আমরা আনচেঞ্জ অবস্থায় দেখেছি 91টি কোম্পানি, অর্থাৎ 23% ছিল অপরিবর্তিত মার্কেটের। তো এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে আমার সার্বিক আলোচনা। এরপরে আমি আপনাদের সাথে আজকের ইন্ডেক্সের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নটি নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। তো আমরা একটু এখানে দিয়েছি যে অবস্থান, সেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের বর্তমান অবস্থা 5105 পয়েন্টে এবং মার্কেট এসেছিল 5000। আমরা যে ইয়ারলি লো সেটি তো সকলেই জানি, 5489, এই লেভেলে আমরা মার্কেটটিকে দেখেছিলাম। তো আশা করি মার্কেট হয়তো এই ইয়ারলি লো যেটি সেটি স্পর্শ করবে না।
এবং মার্কেটের একটি ভালো সাপোর্ট রয়েছে, সেটি হচ্ছে 5070। তো আমরা আশা করি এই সাপোর্টটি মার্কেট রেসপেক্ট করবে এবং এই রেসপেক্ট করে মার্কেট এখান থেকে ঘুরে যাবে। এছাড়াও মার্কেট কিন্তু এই 5 ডিসেম্বর থেকে একবারে দীর্ঘ ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এবং এই ডাউন ট্রেন্ডটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেভাবে এই ডাউন ট্রেন্ডটি হয়েছে সেটি কিন্তু খুব বড় ডাউন ট্রেন্ড 2 দিন ছাড়া, অর্থাৎ 11 ডিসেম্বর আমরা দেখেছিলাম 42 পয়েন্টের মতো নেগেটিভ এবং 5 ডিসেম্বর যেটি দেখতে পাচ্ছি এই সেখানে আমরা দেখতে পাচ্ছি 41.55 মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। তো এখন মার্কেটের যে আরএসআই সেটি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিম্নমুখী, অর্থাৎ 36.44 এবং হিস্টোগ্রামের যে বারটি রয়েছে আমরা এটি সবসময় আপনাদেরকে বলেছিলাম যে এইখানে হিস্টোগ্রামের বার ধূসর হয়ে আছে, অর্থাৎ আমরা হয়তো রেড ক্যান্ডেল দেখতে পাবো এবং সেটি কিন্তু পরপর 2 দিন করেছে এবং এটি কিন্তু গাঢ় এবং বড় রেড ক্যান্ডেল হয়েছে। এছাড়াও এমএসিডি সেটিও কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে, অরেঞ্জ রেখা ব্লু রেখার উপরে অবস্থান করছে। সুতরাং মার্কেটের এই ডাউন ট্রেন্ড সেটি বেয়ারিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটি সেটিও আপনারা জানেন যে এই ক্যান্ডেলে মূলত ডাউন ট্রেন্ডটি এটা সূচনা করে। তো সেই সূচনাটা অনেক দিন ধরেই হয়ে আসছে। তো আশা করি মার্কেট এই 5070 এই সাপোর্টকে রেসপেক্ট করবে। একই সঙ্গে যে 3000 কোটি টাকার যে লোন সেটির একটা বিনিয়োগ হয়তো আগামী রবিবার থেকে, অর্থাৎ আগামী কালকে থেকে আমরা হয়তো সেটি দেখতে পাবো। এই ধরনের নিউজ আমরা পেয়েছি। আপনারাও হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে এটি দেখেছেন। তো এটি যদি বাস্তবায়ন হয় তাহলে হয়তো আমরা আগামী কালকে মার্কেট আপট্রেন্ডে দেখতে পাবো। শেষ শেষ বেলায় এসেও হয়তো এটি সম্ভাবনা থাকবে। আর যদি না হয় তাহলে 5070 এই সাপোর্টকে রেসপেক্ট করে আশা করি মার্কেট ঘুরে যাবে। আর আপনারা আপনাদের যে বাই সেল সেটি আপনারা আপনাদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকেই করবেন। আমার এই আলোচনা কারো বাই সেল করার কিন্তু কোনো নির্দেশনা দেয় না। এটিও আপনারা একটু অবশ্যই শুনবেন। তো এই ছিল মূলত মার্কেট পরিস্থিতি নিয়ে আমার সার্বিক আলোচনা। এরপরে আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা আমার এই আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন। আমরা আজকে প্রথমে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিপিআইস ইস্পাত। এই জিপিআইস ইস্পাত কিন্তু একটি ভালো ফান্ডামেন্টাল শেয়ারই বলবো এবং এই শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি কিন্তু অনেক ভালো ছিল, 42.70 টাকা 52 সপ্তাহের, এবং এই শেয়ারটি নিয়ে আমি পূর্বেও আমার চ্যানেলে আলোচনা করেছিলাম। যারা আমার চ্যানেলের পূর্বের আলোচনাটি শোনেননি তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই পূর্বের আলোচনাটি শুনবেন, তাহলে আপনারা এটি বুঝতে পারবেন। দেখেন এইখানে আমি একটা কথা বলেছিলাম যে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ডের র্যালি কিন্তু এখানে করেছিল এবং পরবর্তীতে এখানে একটু প্রাইস অ্যাকশনের চেষ্টা করে এই জিপিএস ইস্পাত ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটি, এবং এই শেয়ারটির যে ক্যাশ ডিভিডেন্ড সেটিও কিন্তু ভালোই দিয়েছিল, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং শেয়ারটির কিন্তু রেকর্ড ডেট যেটি সেটিও শেষ হয়ে গিয়েছে এবং ফার্স্ট কোয়ার্টার ইপিএস শেয়ারটির ভালো এসেছে, পজিটিভ, এবং এই শেয়ারটির টোটাল যে শেয়ার সংখ্যা সেখানে পাবলিক হোল্ডিং রয়েছে প্রায় 16 কোটি শেয়ার। তো এটি এই ধরনের শেয়ারের যে আমি যদি আরেকটু বলি যে শেয়ারের ইয়ারলি যে লো সেটিও আপনারা জানেন যে 21 টাকা 10 পয়সা, এবং এই শেয়ারটি খুব স্লো একটা মুভমেন্ট দেয় সবসময়। এই শেয়ারগুলো জিপিআই ইস্পাত একটি স্লো মুভমেন্ট দিয়েই যায় এবং খুব বেশি প্রাইস অ্যাকশন কিন্তু করে না, অর্থাৎ 4 টাকা 5 টাকা প্রাইস অ্যাকশন করেই কিন্তু এই শেয়ারগুলো সবসময় একটা কারেকশন দিয়ে থাকে। আপনারা যদি একটু দেখেন যে এইখানে আমরা এই শেয়ারটি 25 টাকায় দেখছি এবং এখানে দেখেন 28 টাকা, তারপরে কিন্তু আবার একটি গ্যাপ দিয়েছে, অর্থাৎ 4 টাকার একটি প্রাইস আমরা দেখতে পাচ্ছি। এখানে 24 টাকা এবং এখানে 30 টাকা, 6 টাকা, আবার এখানে 25 টাকা, এখানে 30 টাকা। মানে আমি যেটা বললাম আপনাদেরকে যে 5 টাকা 6 টাকার একটি গ্যাপ সবসময় এই জিপিএস ইস্পাত করে থাকে এবং খুব আহামরি যে দীর্ঘ র্যালি করে প্রাইস অ্যাকশন করে এমন কিন্তু না। তো এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন তারা অবশ্যই ক্যাশটা গ্রহণ করেছেন। এখন এই শেয়ারটি আসলে একটা আপট্রেন্ডের সময় এসে গেছে এবং সেই আপট্রেন্ডটি আমরা শেয়ারটিকে দেখব, এবং আজকের যে অবস্থান 21 টাকা 20 পয়সা, এই 21 টাকা 20 পয়সা শেয়ারটির আমরা যে ইয়ারলি লো জানি সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 20 টাকা 90 পয়সা দেখাচ্ছে। তবে
ইয়ারলি লো যেটি চার্টে দেখছি সেটি হচ্ছে আমরা 21 টাকা 10 পয়সা। তো এখন কিন্তু সে খুব কাছাকাছি অবস্থান করছে। আমি আমার এই পূর্বের আলোচনায় বলেছিলাম যে জিপিএস ইস্পাত এই লেভেলটিতে আসতে পারে এবং সেটি কিন্তু হয়েছে। এখন এই শেয়ারটির আগামী দিনে আজকের যে ভলিউম সেটি কিন্তু অনেক ভালো ভলিউম করেছে। শেয়ারটি 10 লক্ষর মতো ভলিউম করছে এবং এখানে কিন্তু এই ভলিউমটি ছিল জিপিএস ইস্পাতের বাই ভলিউম। সুতরাং আপনারা যারা এই শেয়ারটি বাই করেছেন বা হয়তো আমরা যে গত বৃহস্পতিবারে যে বাই দেখেছি সেখানে কিন্তু বাই ভলিউম বেশি ছিল, সুতরাং এখানে শেয়ারটি একটি শক্ত সাপোর্টে রয়েছে এবং এই শেয়ারটির আমরা হয়তো 20 টাকা 21 টাকা 10 পয়সা বা 21 টাকা 20 টাকা 90 পয়সা এই লেভেলটিতেই আমরা দেখবো এবং এখান থেকে শেয়ারটি ঘুরে যাবে এবং সেটি যদি হয় তাহলে এই শেয়ারটির যে ফার্স্ট টার্গেট থাকবে সেটি হচ্ছে 23 টাকা 30 পয়সা এবং সেটিকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা এই শেয়ারটিকে 24 টাকার আশেপাশে দেখতে পারবো। অর্থাৎ জিপিএস ইস্পাত যাদের রয়েছে আমি বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন। এই শেয়ারটি অবশ্যই আগামী 2-1 দিনের মধ্যে আমরা শেয়ারটিকে আপ ট্রেন্ডে দেখবো এবং এই শেয়ারটির যে আরএসআই সেটিও দেখতে পাচ্ছেন যে 33.70 এবং একই সঙ্গে শেয়ারটির হিস্টোগ্রামের যে বার সেটি দেখছেন গাঢ় এবং লাল হয়েছে এবং বড় হয়েছে গত দিনের তুলনায়। এছাড়াও এমএসিডি সেটিও কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। আরএসআই এমএসিডির যে অরেঞ্জ রেখা সেটি দেখেন একেবারে ডাউন ট্রেন্ডে, ব্লু রেখা উপরে অবস্থান করছে এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি কিন্তু সেল সিগন্যালে রয়েছে। তো এই হচ্ছে মূলত জিপিএইচ ইস্পাত নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদের অনুরোধের স্টক এসপিসিএল এই শেয়ারটি নিয়ে একটু আলোচনা করব। তো এসপিসিএল এর আমরা কি অবস্থাতে আছে সেটি দেখি। এসপিসিএল কিন্তু দেখেন এই জিপিএস ইস্পাতের মতোই প্রায় একেবারে সেম অবস্থাতে রয়েছে, অর্থাৎ তার ক্যান্ডেলের অবস্থান যদি বলি দেখেন যে এসপিসিএল এর 33 টাকা 60 পয়সা এই শাহীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এটিও কিন্তু ফুয়েল অ্যান্ড পাওয়ার লিমিটেডের একটি ভালো শেয়ার এবং এই শেয়ারটির পূর্বের অনেক ভালো আমরা দেখেছি, ক্যাশ দিতে দেখেছি। একই সঙ্গে এই শেয়ারটির ইয়ারলি যে হাই 52 সপ্তাহ সেটিও ভালো ছিল। পরবর্তীতে শেয়ারটি কিন্তু এই মার্কেট অবস্থা খারাপ থাকার কারণে এই পাওয়ার সেক্টরে এসপিসিএল এই শেয়ারটিও কিন্তু এখন ডাউন ট্রেন্ডে রয়েছে। তো আশা করি এই শেয়ারটিও ভালো করবে। একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড এই শেয়ারটিতে আমরা দেখতে পাচ্ছি। তবে এই শেয়ারটি যে কারেকশন জোন আমি বলবো সেটি হতে আরেকটু সময় নেবে এবং সেটি কোন পর্যায়ে আসতে পারে সেটিও আমি আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করব। এই শেয়ারটির যে গত দিনের ভলিউম সেটি কিন্তু খুব বেশি না। আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু খুব বেশি ভলিউম গেইন করতে পারছে না, কারণ এই শেয়ারটির কিন্তু পাবলিক হোল্ডিং প্রায় 4,50,00,000 শেয়ার। সুতরাং পাবলিক হোল্ডিং যেহেতু বেশি সেহেতু সুতরাং শেয়ারগুলোতে একটু প্রাইস অ্যাকশন হওয়ার ভলিউম বৃদ্ধি হওয়ার সুযোগ রয়েছে। সুতরাং এখন যেহেতু ভলিউম নাই সেহেতু শেয়ারটির প্রাইস অ্যাকশনও সেভাবে হচ্ছে না। এই এসপিসিএল এর যে রেকর্ড ডেট সেটিও 2 ডিসেম্বর শেষ হয়েছে, অর্থাৎ এখন প্রাইস অ্যাডজাস্টমেন্টের একটি বিষয় রয়েছে এবং সেই বিষয়টি আমরা এসপিসিএল এর ক্ষেত্রে হয়তো সামনের দিনগুলোতে একটু দেখব এবং সেটি কমপ্লিট করে এসপিসিএল অবশ্যই আবার আপট্রেন্ড কন্টিনিউ করবে। তো এই এসপিসিএল এর যে অ্যানুয়াল ইপিএস সেটি পজিটিভ আসছিল, কিন্তু ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেটি কিন্তু নেগেটিভ আসে এবং এই শেয়ারটির যে হিস্টোগ্রামের বার দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একেবারে কি বলে যে সেল সিগন্যাল যেটি দিয়ে রেখেছে এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটির আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি এবং এই শেয়ারটির আরএসআই যেটা সেটি আমরা দেখতে পাচ্ছি 37.61 এবং শেয়ারটির 37.61 শেয়ারটির যে সাপোর্ট যেটি বলতে যাচ্ছিলাম আপনার সেই সাপোর্টের কথা আমি একটু বলি। সেই আমরা হয়তো এই শেয়ারটিকে এই 32 টাকা 30 পয়সা এই লেভেলে আমরা এই শেয়ারটিকে দেখতে পাবো এবং এখান থেকে এসে শেয়ারটি অবশ্যই আপট্রেন্ড কন্টিনিউ করবে এবং এই সাপোর্টটিকে অবশ্যই রেসপেক্ট করবে এবং সেটি যদি না করে তাহলে কিন্তু এই শেয়ারটি আমরা 30 টাকা 90 পয়সা এই লেভেলে দেখব। তবে আশা করি যারা এই শেয়ারটিতে এন্ট্রি নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই এই এর আশেপাশে অর্থাৎ 32 টাকা 32 টাকা 50 পয়সা থেকে শুরু করে 30 টাকা 90 পয়সা এই লেভেলে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নেবেন এবং এখানে এন্ট্রি নিলে আপনার শেয়ার থেকে প্রফিট টেক করা সহজ হয়ে যাবে এবং এই শেয়ারটি যদি আপট্রেন্ড কন্টিনিউ করে বা আপট্রেন্ডে আসে তাহলে আমরা যদি বলি যে শেয়ারটি কি ধরনের প্রাইস অ্যাকশন হতে পারে বা কোথায় আসতে পারে, তাহলে অবশ্যই শেয়ারটিকে অবশ্যই 34 টাকার এই সাপোর্ট এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করতে হবে ভলিউম সহ এবং সেটি যদি সে করতে পারে তাহলে আমরা এসপিসিএল কে 37 টাকার আশেপাশে দেখতে পাবো
তো এই হচ্ছে মূলত এসপিসিএল নিয়ে আমার সংক্ষিপ্ত, অর্থাৎ শাহীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আর একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে যে পাওয়ার অ্যান্ড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে আমরা অনেক সময় অনেক নিউজ শুনতে পাই যে হয়তো বিভিন্ন ধরনের বিনিয়োগ আসবে। তো এই শেয়ারটিতে বিনিয়োগ আসুক বা না আসুক, বা সেক্টর ওয়াইজ যে নিউজ সেটি যদি আসে, তাহলে অবশ্যই এই এসপিসিএল কিন্তু ভালো করবে। এই শেয়ারটির ইপিএস মোটামুটি ভালো, ন্যাব 38.28 এবং পি রেশিও 23। সুতরাং এই শেয়ারটি তো আপনারা নজর রাখতে পারেন, যেহেতু এগুলো আপনাদের সবার রিকোয়েস্টের অনুরোধ, তো রিকোয়েস্টের শেয়ার, সেগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি। তো এই ছিল এসপিসিএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। তো আশা করি আপনারা সকলেই এই আলোচনাটি শুনেছেন। এরপরে আমরা একটি শ্যাম্পু সুগার, যেটি শ্যাম্পু সুগার নিয়ে একটু আলোচনার রিকোয়েস্ট রয়েছে, সেটি আমরা একটু দেখে আসি। শ্যাম্পু সুগার মিলস সেটি এখন এই মুহূর্তে জেড ক্যাটাগরিতে অবস্থান করছে, এবং এটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি শেয়ার। এবং এই শেয়ারটি নিয়ে যদি বলতে হয়, তাহলে এই শেয়ারটি আমরা এখন যে লেনদেন, যে প্রাইস অ্যাকশন দেখছি সেটি কিন্তু আসলে নিউজ কেন্দ্রিক, এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে দেখেছিলাম যে সরকার চিনি কল চালু করবে, এবং চিনি কল চালু করবে এই নিউজকে কেন্দ্র করে মূলত এই ধরনের শেয়ারে প্রাইস অ্যাকশনে হয়েছে। এবং আমরা গতদিন বৃহস্পতিবারও কিন্তু এই শেয়ারটিতে প্রাইস অ্যাকশন দেখেছি। তবে এই শেয়ারটির কিন্তু যে পাবলিক হোল্ডিং বলি বা টোটাল শেয়ার সংখ্যা বলি, সেটি কিন্তু খুবই কম। এই শেয়ারটি মাত্র পাবলিকের কাছে কিন্তু 23 লক্ষ শেয়ার আমরা রয়েছে, এবং এই শেয়ারটির এখন পর্যন্ত সার্বিক যে অবস্থা, আপনার যদি ইপিএস বলি বা পি রেশিও বলি, ন্যাব বলি, মানে যে যে নিউজের কথাই বলেন না কেন বা যেটি আপনি জানতে চান না কেন, সেটি বলবো যে এটি সবকিছুই কিন্তু এখন পর্যন্ত নেগেটিভ। তো এখন এই শ্যাম্পুর সুগার এটির প্রাইস অ্যাকশন হওয়ার কি কারণ, সেটি হচ্ছে মূলত এটি নিউজকে কেন্দ্র করে হচ্ছে, এবং সেটি গভর্নমেন্টের একটা নিউজ, সেটির কারণে আমরা এটির প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি। তো এখন এই শেয়ারটি একটা দীর্ঘ ডাউন ট্রেন্ডে ছিল, এবং এটি জেড ক্যাটাগরির একটি শেয়ার। তো এখন আমরা যদি আপনাদেরকে একটু দেখি যে এই শেয়ারটির যে ইয়ারলি হাই, সেটি ছিল কিন্তু 52 সপ্তাহ 289 টাকা, এবং 52 লো যেটি ছিল ইয়ারলি, সেটি ছিল কিন্তু আপনারা এইখানে দেখতে পাচ্ছেন 28শে নভেম্বর, এটি সে 28শে অক্টোবর, মেবি 28শে অক্টোবর সে ক্রিয়েট করে, এবং 83 টাকা সেই লোটি ক্রিয়েট করেছে। এবং তারপরে থেকে শেয়ারটি ডাউন ট্রেন্ডে এসে আপ ট্রেন্ড করে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু খুব বেশি আপ ট্রেন্ড যে হয়েছে, ব্যাপারটি কিন্তু এরকম না। মাঝে মাঝে আমরা ডাউন ট্রেন্ড দেখে আপ ট্রেন্ড করেছে, এবং আগামী দিনে এই শেয়ারটির আমার কাছে যেটি মনে হয়, প্রাইস অ্যাকশনের একটি সুযোগ রয়েছে, এবং সেটি অবশ্যই এই নিউজ কেন্দ্রিক হতে হবে, এবং গভর্নমেন্ট যদি একটা কোনো ভালো নিউজ যদি আসে, তাহলে কিন্তু অবশ্যই শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে। তবে শেয়ারটির ক্যাটাগরি চেঞ্জ হওয়ার একটু প্রয়োজন, যেহেতু শেয়ারটির ন্যাপ বা অন্যান্য কোনো কিছুই ভালো না। এখন যদি ক্যান্ডেল প্যাটার্ন বলি বা তার আরএসআই বলি, ম্যাকডি বলি, হিস্টোগ্রামের বার বলি, কোনোটাই কিন্তু এখন পর্যন্ত আমি খুব বেশি একটা ক্যান্ডেলটি ছাড়া তার কোনো কিছুই ভালো দেখতে পাচ্ছি না। আপনি যদি এখানে লক্ষ্য করেন যে তার যে এমএসিডি, সেটি কিন্তু দেখেন একেবারে নিচে, অরেঞ্জ রেখার নিচে অবস্থান করছে। এছাড়াও হিস্টোগ্রামের যে বার, সেটিও কিন্তু গাঢ় লাল, এবং যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি কিন্তু বাই সিগন্যাল, সেল সিনারিওতে রয়েছে। এছাড়াও শেয়ারটির যদি আরেকটি বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করি, সেটি হচ্ছে শেয়ারটি কিন্তু গতকালকের যে 11 ডিসেম্বরের যে হাই ছিল 111 টাকা 10 পয়সা, সে কিন্তু সে হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি, এবং শেয়ারটির যে ভলিউম, সেটি কিন্তু একেবারে কম, 508টি ভলিউম করে, 5008টি ভলিউম করে। তো এই হচ্ছে মূলত এই সুগার মিলস নিয়ে, শ্যাম্পুর সুগার নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি এই শেয়ারটি একটা কারেকশন দিবে, এবং সেই কারেকশনটি আমার কাছে যেটি মনে হয় যে 104 টাকা 50 পয়সা এই লেভেলে হয়তো আমরা শেয়ারটিকে দেখতে পাবো। তো এই শেয়ারটি যাদের রয়েছে তারা নিজ দায়িত্বে বাই সেল করবেন, কারণ এই ধরনের শেয়ারে যারা বিনিয়োগকারী থাকেন বা করেন, তারা অবশ্যই অনেক ভালো বোঝেন, বাজার সম্পর্কে অনেক ভালো ধারণা রাখেন। তো আমার এই শেয়ারটিতে বিনিয়োগ নাই, বা আমি কাউকে এই শেয়ারগুলোতে বিনিয়োগ করতে খুব আগ্রহী হওয়ার জন্য বা
করি সেই ধরনের কিছু না। আপনারা বুঝে শুনে আপনাদের নিজ দায়িত্বে বিনিয়োগ করবেন। তো এই হচ্ছে মূলত এই সুগার মিল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের আরেকটি স্টক নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে কেটিএল। কেটিএল নিয়েও আমি আমার চ্যানেলে পূর্বে আলোচনা করেছি। আশা করি যারা আমার আলোচনা শোনেন তারা অবশ্যই এটি দেখেছেন। তো এই কেটিএল এর যে প্যাটার্ন সেটি এখন পর্যন্ত আমরা শেয়ারটিকে সেল সিগনালে দেখছি না। শেয়ারটি বাই পজিশনে রয়েছে এবং এটি টেক্সটাইল সেক্টরে একটি ভালো শেয়ারই বলবো, কারণ এটির একসময় প্রাইস অ্যাকশন হয়েছিল, এই জন্য ভালো বললাম। কোনো শেয়ারকে আসলে এভাবে খারাপ বলা আমার পক্ষে সম্ভব না, কারণ হচ্ছে যে যেহেতু প্রত্যেকটি কোম্পানি তার যে সত্ত্ব রয়েছে সেই সত্ত্বগুলো পূরণ করেই শেয়ার বাজারে আছে। তো সুতরাং আপনি একটা কোম্পানির শেয়ারকে খারাপ বলবেন বা একটা কোম্পানির শেয়ার বাজে শেয়ার বলবেন, এটি বলার রাইট আমার নাই। সুতরাং সেই সেন্সে আমি বললাম যে শেয়ারটি ভালো। এখন এই টেক্সটাইল সেক্টরে আমরা ছোট ছোট মুভমেন্ট দেখেছিলাম। এই কাতাইল টেক্সটাইল যেটি আমরা ইয়ারলি হাই দেখেছিলাম সেটি 23 টাকা 70 পয়সা এবং শেয়ারটির যে লো আমরা দেখেছি 8 টাকা 60 পয়সা। এখন এই শেয়ারটি এই বছর সাধারণ বিনিয়োগকারীদের কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয়নি। আমি এর আগেও বলেছিলাম যে শেয়ারটি একটি সাইডওয়েজ মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই মুভমেন্টটা হয়তো শেয়ারটির আরো কিছুদিন থাকবে এবং এখন পর্যন্ত এই কাতাইল টেক্সটাইলের যে ন্যাব সেটি ছাড়া বলার মতো তেমন কিছু নেই। শেয়ারটির যে পাবলিক হোল্ডিং সেটিও 5,60,00,000 শেয়ার এবং এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু 0.25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এই শেয়ারটি আগামী দিনে কি করবে সেটি যদি আমি বলি, আমি এর আগেও বলেছিলাম যে এই শেয়ারটি 10 টাকা 30 পয়সা এই লেভেলটা আগে শেয়ারটির ক্রস করতে হবে এবং সেটি যদি ক্রস করে তাহলে আমরা শেয়ারটিকে 10 টাকা 80 পয়সা, পরবর্তীতে 11 টাকা বা 11 টাকা 20 পয়সা এবং সর্বশেষ আমরা 12 টাকা এই লেভেলে শেয়ারটিকে আমরা দেখতে পাবো। তো শেয়ারটিকে দেখেন এই লেভেলটা কিন্তু এখন পর্যন্ত ক্রস করতে পারেনি। সুতরাং এই শেয়ারটি নিয়ে তেমন এখন কিছু বলার নাই। এখন যারা বিনিয়োগে আছেন শেয়ারটির কিন্তু ভলিউম দীর্ঘ ভলিউমটা খুব বেশি গেইন করতে পারেনি। মাঝে মাঝে দু একটা বড় ভলিউমের পরে কিন্তু শেয়ারটিতে সেল সিগন্যাল চলে আসছে। সুতরাং প্রফিটে থাকলে এখান থেকে বের হয়ে যাচ্ছে মানুষ, বিনিয়োগকারীরা। তো এটিও মাথায় রাখবেন। আর এই শেয়ারটি বাই রেঞ্জ যদি আমি বলি তাহলে 8 টাকা 90 পয়সা থেকে শুরু করে 9 টাকা 10 পয়সা এই লেভেলে আপনারা শেয়ারটি বাই করলে 10 টাকার আশেপাশে বা 10 টাকা 10 পয়সা 10 টাকা 20 পয়সা এই লেভেলে সেল করে প্রফিট টেক করতে পারবেন এবং এই সুযোগটি আসবে। এবং টেক্সটাইল সেক্টরের যে মুভমেন্ট আমরা দেখি সেটা যদি কন্টিনিউ করে এবং তাহলে কিন্তু এই ছোট ছোট শেয়ারগুলোতেও একটা প্রাইস অ্যাকশন হবে। এটিও আমরা মুজাফফরে দেখেছি, সেটি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আমরা সায়াম কটনে দেখেছি, সায়াম টেক্সে দেখেছি। সুতরাং এই শেয়ারগুলোতে আপনারা নজরে রাখেন এবং বিনিয়োগ করলে এই 8 টাকা 90 পয়সা থেকে 9 টাকা 10 পয়সা এই লেভেলে আপনারা শেয়ারে বিনিয়োগ করবেন। তো এই হচ্ছে কেটিএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের এটি আমার কমেন্টস গ্রুপের আরেকটি আইটি সেক্টরের শেয়ার নিয়ে অনুরোধ, সেটি হচ্ছে জেনেক্সিল। এখন জেনেক্সিল নিয়ে এর আগেও আমি অনেকবার আলোচনা করেছিলাম। এখনো আপনাদের অনুরোধের কারণে এটি নিয়ে আলোচনা করি। জেনেক্সিলে আমরা একটা র্যালি দেখেছিলাম এবং আমি জেনেক্সিল নিয়ে এর আগে যত আলোচনা করেছি, যত কথা বলেছি সেটি কিন্তু আপনারা শুনেছেন এবং আমি সবসময় বলেছিলাম যে জেনেক্সিল এর আগেও অনেক ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। সেক্ষেত্রে কিন্তু সেই প্রাইস অ্যাকশনটা করেছে সবসময় ডাউন ট্রেন্ডে এসে এবং ভলিউম গেইন করে। তো এখন পর্যন্ত কিন্তু এই জেনেক্সিলের কিন্তু সেটিই দেখা যাচ্ছে। অর্থাৎ জেনেক্সিল আমরা ইয়ারলি যে লো দেখেছিলাম সেটি কিন্তু অনেক মানে রিস্কি জোনে, অর্থাৎ 22 টাকা 60 পয়সা একটি শেয়ারকে যখন আমরা 190 টাকার আশেপাশে দেখি, সেই শেয়ারটি যদি 22 টাকা 60 পয়সা চলে আসে এবং তাহলে এটি স্বাভাবিকভাবেই যারা বিনিয়োগে আছে তাদের জন্য অনেক দুশ্চিন্তার কারণ এবং সেটি হয়েছিল। পরবর্তীতে কিন্তু এই শেয়ারটি আবার আপ ট্রেন্ডে গিয়ে আবার ডাউন ট্রেন্ডে এসে আবার আপ ট্রেন্ডে গিয়ে এইভাবেই সে কিন্তু প্রাইসটাকে ধরে রেখেছিল। তো আমরা এখন যেটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু দেখেন যে এই যে ভলিউম এটা কিন্তু সে গেইন করছে এবং কন্টিনিউয়াসলি সে ভলিউম তৈরি করে যাচ্ছে এবং আমি এটিও বলছি যে শেয়ারটি অবশ্যই আবার প্রাইস অ্যাকশনে যাবে এবং সেই ধরনের আমরা শেয়ারটির কি বলে যে লক্ষণ সেটি বুঝতে পারছি এবং এই শেয়ারটির যে RSI সেটিও দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু বাঁকা হয়ে আবার আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করতেছে। তবে শেয়ারটি এখনো কিন্তু সেল সিগন্যালে রয়েছে, সেটিও আপনাদের লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে তার RSI ম্যাকডি সেটি কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে এবং অরেঞ্জ রেখা
উপরে অবস্থান করছে এবং একইভাবে হিস্টোগ্রামের বারটিও আমরা রেড দেখতে পাচ্ছি এবং গত দিনের তুলনায় বড়। তো এখন জেনএক্সিল এর যে সাপোর্ট সেটি সেই সাপোর্টেই রয়েছে এবং খুব বেশি আ আ ডাউন ট্রেন্ডে আসার হয়তো আর সুযোগ হবে না। আশা করি এখান থেকে হয়তো শেয়ারটি আরো আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং এই শেয়ারটি আমরা যখন আমি আপনাদেরকে বলেছিলাম যে ৳৩৪.৫০ বা ৳৩৪.৬০ এই লেভেলটাকে যখন এই শেয়ারটি ক্রস করবে তখন কিন্তু আমরা ৳৩৭ থেকে ৳৩৮ এই জেনেক্স ইনফোসিসকে দেখতে পাবো এবং আমরা জেনেক্স ইনফোসিসের একটা বড় আ মুভমেন্ট আমরা এইখান থেকে শুরু করে কিন্তু আমরা দেখেছিলাম এবং এখনো কিন্তু সে তার মুভমেন্টে যাওয়ার মতো যথেষ্ট আ কি বলে নিয়ে আছে এবং সে মাঝে, মাঝে দেখেন যখনই আপ ট্রেন্ড এ গিয়েছে তখনই কিন্তু এইখানে এসে ভলিউম গেইন করছে। এবার এখানকার যে ভলিউম সেটি কিন্তু অসাধারণ এবং অনেক ভালো ভলিউম। সুতরাং আমরা আশা করি জেনেক্স ইনফোসিস আগামী দিনেও আগামী দিনে ভালো ভলিউম সহ শেয়ারটি প্রাইস অ্যাকশন করবে এবং গত দিনের যে ১১ লক্ষ যে ভলিউম ছিল প্রায় আ সেই ভলিউমে কিন্তু আমরা শেয়ারটিতে বাই সেল অর্থাৎ বায়ার এবং সেলারের একটা ভালো কনটেস্ট দেখেছি। সুতরাং এই শেয়ারটিতে যারা বিনিয়োগে রয়েছেন আমি বলব যে অবশ্যই অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করছেন এরকম অনেক ভালো বিনিয়োগকারী কিন্তু এই ভলিউমের মধ্যে ছিল। এবং এখন যারা বাই করতেছেন তারাও কিন্তু আরেকটু প্রাইস আপ হলে সেল করে প্রফিট টেক করবেন সেটি আ চেষ্টায় আছেন এবং আশা করি এই জেনেক্স ইনফোসিস আগামী দিনেও ভালো করবে এবং এই শেয়ারটির যদি ডিভিডেন্ড সংক্রান্ত কথা বলতে হয় তাহলে এই শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের ৩% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এছাড়াও শেয়ারটির পি রেশিও অনেক ভালো, সেফটি এছাড়াও ইপিএস মোটামুটি ভালো রয়েছে। এছাড়া শেয়ারটির যে ন্যাভ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে তুলনামূলক ভালোভাবে এবং এখন প্রায় ৫,৫৬,০০,০০০ অর্থাৎ শেয়ার কিন্তু পাবলিক হোল্ডিং এ রয়েছে। সুতরাং এই শেয়ারটিতে আপনারা আম নজর রাখতে পারেন। এই শেয়ারটি যদি ৳৩৪ র আশেপাশে আমরা শেয়ারটিকে দেখতে পাবো এবং এটি যদি ক্রস করে তাহলে আমরা ৳৩৭.৫০ থেকে ৳৩৮ এই লেভেলে আমরা জেনেক্স ইনফোসিসকে দেখতে পাবো। তো এই ছিল হচ্ছে মূলত জেনেক্স ইনফোসিস নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে একটি আ আ শেয়ারের আম রিকোয়েস্ট রয়েছে। সেটি হচ্ছে বেঙ্গল ওয়ালেট। আমরা একটু বেঙ্গলের যে বিষয়টা সেটি দেখি যে এটি আ এখন কি অবস্থাতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি এটি আম ২০ পয়সা ডাউন ট্রেন্ড এ রয়েছে। যদিও ক্যান্ডেল বেঙ্গল উইন্ডোজ এটা তো প্লাস্টিকের আসলে প্লাস্টিক লিমিটেড থার্মোপ্লাস্টিক যেটি সেটি আমরা আলোচনা করছি। তো এটির উম থার্মোপ্লাস্টিকের বেঙ্গল সেটি আমরা এর ইয়ারলি যে হাই সেটি ৳২৭ এবং তার যে ক্যান্ডেলের প্যাটার্ন সেটি কিন্তু ভালো না। অবস্থানটা এখানে ডাউন ট্রেন্ডের একটা ইঙ্গিত দিচ্ছে সে আগামী দিনে ডাউন ট্রেন্ডে আসবে এবং এই শেয়ারটির যে ইয়ারলি লো সেটি আমরা জানি যে ৳১৩.৩০ এবং এই শেয়ারটির ন্যাভ ভালো এবং টোটাল যে শেয়ার সংখ্যা পাবলিক হোল্ডিংও খুবই চমৎকার। এখন দেখার বিষয় শেয়ারটি আসলে সামনে কি ধরনের প্রবলেম ফেস করে। তো এখন পর্যন্ত শেয়ারটির এই বেঙ্গল উইন্ডোজ থার্মোপ্লাস্টিক্স লিমিটেড এই শেয়ারটির এখন যেটি আছে সেটি সামনে একটা সাপোর্ট রয়েছে। সেই সাপোর্টকে সে রেসপেক্ট করবে কিনা সেটি একটু দেখতে হবে এবং একই সঙ্গে শেয়ারটির যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু ভালো এসেছে এবং ২৪শে নভেম্বর সেটি শেয়ারটির যে ছিল কি বলে আপনার রেকর্ড ডেট ছিল সে ক্যাশ ডিভিডেন্ড সংক্রান্ত সেটিও সে শেষ করে আসছে এবং এখন শেয়ারটি আপ ট্রেন্ডে যাওয়ার একটা অপরচুনিটি রয়েছে এবং সেই অপরচুনিটি শেয়ারটিকে কাজে লাগাতে হবে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টে আমরা হয়তো তাকে খুব বেশি আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি না। তো এখন আশা করি শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে এবং এই সেটি কতদূর যাবে এবং কতদূর সে ডাউন ট্রেন্ডে আসতে পারে সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেটি আপনি দেখেন যে শেয়ারটির যে ভলিউম গত দিনে যে ভলিউমটি সে করেছে সেটি কিন্তু খুবই কম এবং পরপর ২ দিনের যে আমরা যদি তার ১০ ডিসেম্বর বা ৯ ডিসেম্বর এই ২ দিনের ভলিউমটা দেখি দেখেন অসাধারণ সে ৭ লাখ এবং ৬ লাখ বা ২ দিনই প্রায় সেম ভলিউম ৭ লাখের কাছাকাছি এবং ৭,৬৬,০০০ ভলিউম করে। কিন্তু পরবর্তী দিনে এসে দেখেন এখানে কিন্তু একেবারে অল্প ভলিউম করে এবং এদিনেও শেয়ারটি ৯০ পয়সা প্রাইস ডাউন ট্রেন্ডে হয় এবং
আজকে শেয়ারটির যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি সেটিও কিন্তু 20 পয়সা ডাউন ট্রেন্ডে হয় এবং শেয়ারটি একটি ক্যান্ডেল তৈরি করেছে, কিন্তু সেই ক্যান্ডেলটি কিন্তু উপরে অনেক বড় শ্যাডো রয়েছে এবং এটি দুর্বল একটি ক্যান্ডেল এবং আগামী দিনেও এই শেয়ারটির আমরা প্রাইস ডাউন ট্রেন্ডে দেখতে পাবো। এখন সেক্ষেত্রে আমরা যদি এই শেয়ারটির যে সাপোর্ট যদি আমি আপনাদেরকে বলি, তাহলে একটি ভালো সাপোর্ট এই শেয়ারটির হবে 18 টাকা 20 পয়সা। এই লেভেলটি হবে শেয়ারটির সবথেকে একটি শক্ত সাপোর্ট এবং 18 টাকা এই লেভেলে হয়তো আমরা এই শেয়ারটিকে দেখতে পাবো। এখন এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন তারা হতাশ হওয়ার কিছু নেই। শেয়ারটি এই কারেকশনটি শেষ করে আবার অবশ্যই শেয়ারটি আপট্রেন্ডে যাবে। একই সঙ্গে শেয়ারটির যে আরএসআই সেটিও আপনারা দেখতে পাচ্ছেন যে 58.97 আরএসআই রয়েছে এবং আরএসআইটি বাড়ারও অনেক জায়গা রয়েছে। এছাড়াও শেয়ারটির যে এমএসিডি সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এমএসিডি ব্লু রেখা এবং অরেঞ্জ রেখা প্রায় পাশাপাশি অবস্থান করছে এবং এই শেয়ারটির যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি কিন্তু এখনো বাই সিগন্যালে রয়েছে। এছাড়াও আমরা এই বেঙ্গল উইন্ডস্টার থার্মোপ্লাস্টিক লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরে এই শেয়ারটির একটি কি বলে যে মুভমেন্ট সেটির জন্য অপেক্ষা করব। তবে আশা করি শেয়ারটি এই ছোট যে কারেকশন দুটি এই 18 টাকা 20 পয়সা এই কারেকশন শেষ করে অবশ্যই শেয়ারটি আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। এই হচ্ছে মূলত এই শেয়ারটি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনছেন এবং এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিএসসি অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আমরা এই শেয়ারটি নিয়ে একটু আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি বিএসসি যেভাবে আপ ট্রেন্ডে গিয়েছিল একেবারে এই 50 টাকা থেকে শুরু করে 102 টাকার যে একটা প্রাইস অ্যাকশন আমরা বিএসসির ক্ষেত্রে দেখেছিলাম, পরবর্তীতে বিএসসি কিন্তু একেবারে একটা বড় কারেকশন এবং আমি আমার পূর্বের আলোচনায় বলেছিলাম যে বিএসসি কিন্তু 84 টাকার এই লেভেলে আমরা দেখতে পাবো এবং সেটি কিন্তু এখন আমরা বিএসসি কে দেখতে পাচ্ছি এবং 84 টাকা 30 পয়সা এই শেয়ারটির এখন বর্তমান প্রাইস এবং এই শেয়ারটি একটি সেল সিনারিও আমরা দেখতে পাচ্ছি এবং সেল সিগন্যালে রয়েছে শেয়ারটি এবং প্রাইস দেখতে পাচ্ছি 84 টাকা 30 পয়সা এবং মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছি এটি 89 টাকা 37 পয়সা, অর্থাৎ প্রাইজের উপরে মুভিং অ্যাভারেজ অবস্থান করছে। একই সঙ্গে তার হিস্টোগ্রামের যে বারটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একেবারে অনেক দীর্ঘ, গাঢ় এবং বড় হচ্ছে দিনের পর দিন। এছাড়াও এমএসিডি সেটিও একেবারে ডাউন ট্রেন্ডে রয়েছে, মাত্র 0.5 এমএসিডির অরেঞ্জ রেখার অবস্থান এবং এবং শেয়ারটির যে আমরা অরেঞ্জ রেখা সেটিও দেখতে পাচ্ছি, সেটির অবস্থান কিন্তু 2.05। সুতরাং এই বিএসসিটার আমার যে কারেকশন সেটি মনে হচ্ছে যে শেষের দিকে, অর্থাৎ এই কারেকশনটা শেষের দিকে এবং সে প্রতিদিনই তার দেখেন এই সাইডে তার প্রত্যেকটা দিনই কিন্তু একটি করে সাপোর্ট রয়েছে। সুতরাং সে যেভাবে ডাউন ট্রেন্ডে এসেছিল ঠিক সেভাবেই সে কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছে, আবার সে কিন্তু কারেকশন দিয়ে এবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। সুতরাং এখানে হয়তো আমরা আরেকটু কারেকশন দেখব এবং এই কারেকশন শেষ করে কিন্তু বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই শেয়ারটিও কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং এটি খুব ভালো একটি ফান্ডামেন্টাল শেয়ার এবং এই শেয়ারটিতে কিন্তু গভর্নমেন্টের একটা বড় হোল্ডিং রয়েছে। এছাড়াও এই শেয়ারটির পাবলিক হোল্ডিংয়ে কিন্তু খুব বেশি না, মাত্র 3,66,00,000 এবং এই শেয়ারটি 25% ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস, অ্যানুয়াল ইপিএস এবং পি রেশিও, ন্যাব বলি যা বলি সবকিছু এক কথায় অসাধারণ। সুতরাং এই শেয়ারটি যে কোনো মুহূর্তে আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাবো এবং এই শেয়ারটির প্রাইস অ্যাকশন সব থেকে ভালো হবে 102 টাকা এই লেভেলটা যদি শেয়ারটি ক্রস করতে পারে, তাহলে কিন্তু আমরা 109 টাকা থেকে 107 টাকা এই লেভেলে এই বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই শেয়ারটিকে আমরা দেখতে পাবো। সুতরাং যেহেতু মার্কেট এখন নেগেটিভ ট্রেন্ডে রয়েছে এবং শেয়ার বাই করার এখন সময় চলছে, তো অনেকেই হয়তো এই ধরনের শেয়ারে বাইয়ে থাকবে এবং একটা লেভেলে এসে এই শেয়ারটিকে প্রফিট টেকিং করবে। যেহেতু শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে, সুতরাং আমরা হয়তো এখন শেয়ারটির সেল ভলিউমই বেশি পাবো। তো আশা করি এই শেয়ারটি বাই সিগন্যাল আসলে এই শেয়ারটি কিন্তু ঘুরে যাবে এবং একই সঙ্গে এই শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশন করবে এবং যে কথা বলছিলাম যে 102 টাকার এই লেভেলটি যদি শেয়ারটি ক্রস করতে পারে এবং সেটি ক্রস করলে 107 থেকে 109 টাকা আমরা প্রাথমিক যে টার্গেট সেটি সেট করতে পারবো। তো আশা করি এই বিএসসি আগামী দিনের সাধারণ বিনিয়োগকারীদের যে প্রত্যাশা সেটি অবশ্যই পূরণ করবে। তো এই ছিল মূলত বিএসসি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। যেহেতু এই শেয়ারগুলো নিয়ে আমি এর আগেও আপনাদের সাথে পূর্বে আলোচনা করেছি, সুতরাং এই শেয়ারগুলো নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না। আপনারা একই আলোচনা একই কথা, তো যার তবুও আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের
জানানোর চেষ্টা করি। তো আমরা এরপরে যে শেয়ারটি নিয়ে দেখো দাদা একমি ল্যাবরেটরিজ, এই শেয়ারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। একমি ল্যাবরেটরিজের এই শেয়ারটি তো ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা লিডিং স্টক। আমরা এর পূর্বে যখন আলোচনা করতাম তখন আমরা একমিকে সবসময় রাখতাম এবং একমি ভালো স্টক, একমি ভালো প্রাইস অ্যাকশন করতো, সবই ছিল একমির মধ্যে। কিন্তু এখন আসলে দেখেন বাজার পরিস্থিতি তো ভালো না। বাজারের পরিস্থিতি ভালো না হওয়ার কারণে কোনো শেয়ার নিয়ে এই মুহূর্তে আলোচনা করেও যেমন আমরা মজা পাই না, আপনারাও হয়তো শুনে মজা পান না। তো একমি নিয়ে যেটি প্রথমেই বলবো, দেখেন এই শেয়ারটিও কিন্তু এবার খুব চমৎকার ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। এই দা একমি ল্যাবরেটরি, সেটি যদি আপনারা জেনে থাকেন তাহলে ভালো, আর যদি জানেন না বা জানার চেষ্টা করাচ্ছি আপনাদের যে আপনারা শুনবেন। এটি 35% কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং 20 তারিখে শেয়ারটির রেকর্ড ডেট ছিল নভেম্বরে এবং সেই রেকর্ড ডেটটি শেয়ারটি শেষ করেছে। তো শেয়ারটির ন্যাভ যেটি বলবো সেটি খুবই ভালো, 121.02 ইপিএস অনেক ভালো, পি রেশিও খুবই ভালো, 52 সপ্তাহের যে হাই সেটিও খুব ভালো। এখন এই শেয়ারগুলো কি হয় যে একবারে যে একেবারে মাথায় উঠে যায় এরকম কিন্তু না। এখন এই শেয়ারগুলো ছোট ছোট প্রাইস অ্যাকশন করে, কারেকশন শেষ করে করে প্রাইস অ্যাকশন করে। তো এখন বাজার পরিস্থিতি ভালো না, যার ফলশ্রুতিতে আমরা দ্য একমি ল্যাবরেটরিজের ভালো প্রাইস অ্যাকশন দেখছি না। তবে তার মানে এই না যে একমি ল্যাবরেটরিজ আর প্রাইস অ্যাকশনও হবে না। একমি ল্যাবরেটরিজ অবশ্যই সামনের দিনে প্রাইস অ্যাকশন হবে এবং এই শেয়ারটির অবশ্যই আমরা তার ইয়ারলি হাই এর কাছে অবশ্যই আহ আহ এখানে অবশ্যই তার ইয়ারলি হাই এর কাছাকাছি এটি আমরা দেখব। তো আমরা একমি ল্যাবরেটরিজের এখন যে সাপোর্ট সেটি দেখতে পাচ্ছি যে 71 টাকায়, এবং এটি তার সাপোর্টকে ভেঙে ফেলেছে, অর্থাৎ সেই সাপোর্টের নিচেই শেয়ারটি অবস্থান প্রায় কাছাকাছি। তবে এটাকে আমি ভেঙে ফেলেছে সেটিই বলবো। তো এবং এই শেয়ারটির এখন 71 টাকা 10 পয়সা অবস্থান করছে। একই সময় শেয়ারটির ভলিউম নয়, আপনারা যদি এখানে দেখেন শেয়ারটি কিন্তু একেবারে শেয়ারটি কিন্তু আমরা ড্রাই ভলিউম দেখতে পাচ্ছি। তো এই শেয়ারটি ভলিউম গেইন করতে পারলে শেয়ারটি কিন্তু অবশ্যই প্রাইস অ্যাকশন হবে। তো আশা করি এই শেয়ারটিও অবশ্যই আগামী দিনে প্রাইস অ্যাকশন করবে এবং প্রাইস অ্যাকশন করলে আপনাদের প্রত্যাশা অনুযায়ী শেয়ারটিতে আপনারা প্রফিট টেক করতে পারবেন। এবং এই শেয়ারটির আরএসআই যেটি সেটি কিন্তু নিম্নমুখী অবস্থায় রয়েছে 35.56, এবং তার যে অরেঞ্জ রেখা ম্যাকডি সেটিও নিচে অবস্থান করছে। এছাড়াও শেয়ারটিতে আমরা সেল সিনারিও দেখতে পাচ্ছি, তার হিস্টোগ্রামের বারটি সেটিও কিন্তু সেল সিনারিতে রয়েছে। তো এই শেয়ারটির ডাউন ট্রেন্ডটা কেমন আসতে পারে সেটি যদি আমি বলি, তাহলে আমরা হয়তো এই 70 টাকা 30 পয়সা এই লেভেলটিতে শেয়ারটিকে দেখতে পাবো, এবং এরপরে শেয়ারটি কিন্তু সাপোর্টকে কেন্দ্র করে শেয়ারটি আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে। এবং সেক্ষেত্রে শেয়ারটি যদি বলি যে প্রাইস অ্যাকশন কি ধরনের হতে পারে, সেক্ষেত্রে 73 টাকা 80 পয়সা, এবং এটিকে যদি এই শেয়ারটি করতে পারে তাহলে আমরা হয়তো এই 75 টাকা 50 পয়সার আশেপাশে এই দা একমি ল্যাবরেটরিজকে আমরা দেখতে পাবো। তো এই শেয়ারটি অনেক ভালো একটি শেয়ার এবং ফান্ডামেন্টাল শেয়ার, এবং এই শেয়ারে বিনিয়োগ করে আমার মনে হয় প্রফিট টেক না করতে পারলেও শেয়ারটিকে ভালো ক্যাশ ডিভিডেন্ডের অপরচুনিটি শেয়ারটি দিয়েছিল। একই সঙ্গে যেহেতু ভালো ডিভিডেন্ড দিয়েছে সুতরাং একটু প্রাইজের একটু ডাউন ট্রেন্ড থাকবে এবং সেটি শেষ করে অবশ্যই শেয়ারটি আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো আশা করি যারা বিনিয়োগে আছেন আমি বলবো যে শেয়ারটি নিয়ে ভয়ের কিছু নেই, শেয়ারটি অবশ্যই আগামী দিনে ভালো করবে। এরপরে ব্যাংক সেক্টরের স্টকের একটি রিকোয়েস্ট রয়েছে, আমি সেটি আপনাদের সাথে একটু আলোচনা করব। সেটি হচ্ছে রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক নিয়ে আমি অসংখ্যবার আপনাদের সঙ্গে আলোচনা করেছি, সুতরাং এটি নিয়ে খুব বেশি কথা বলার সুযোগও নাই। আমরা রূপালী ব্যাংকে দেখতে পাচ্ছি যে 20 টাকা 60 পয়সা এই শেয়ারটি এখন বর্তমান অবস্থা। আমরা এটি বলেছিলাম যে এটির কি ধরনের প্রাইস ডাউন ট্রেন্ডে আসতে পারবে, সেটি যদি আপনারা একটু শুনে থাকেন তাহলে আমাকে একটু বলবেন কমেন্টস এর মাধ্যমে যে ভাই আপনার আলোচনা শুনেছিলাম এবং সেই মাফিকই আমরা এই শেয়ারটির অবস্থান দেখতে পাচ্ছি। এই রূপালী ব্যাংক কিন্তু একটা দীর্ঘ ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এই শেয়ারটির ইয়ারলি যে হাই সেটি আমরা দেখেছি 45 টাকা 50 পয়সা, এবং ইয়ারলি লো সেটি 20 টাকা 30 পয়সা, এবং এই শেয়ারটির পি রেশিও 15.15 এবং ইপিএস সেটিও
1.36, যেটি ব্যাংকিং সেক্টরের থেকে খুব ভালো ইপিএস হয়তো আমরা দেখিনি, যেহেতু ব্যাংকের তারল্য সংকট এবং ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট আমরা পাইনি এই চলতি বছরে। আমরা চলতি বছর ছাড়াও আমরা অনেকদিন ধরে ব্যাংকিং সেক্টরের ভালো মুভমেন্ট বা প্রাইস অ্যাকশন দেখিনি। তো হাতে গোনা যে কয়েকটি সেক্টরের ব্যাংকিং স্টকের আমরা প্রাইস অ্যাকশন দেখেছি, তার মধ্যে কিন্তু রূপালী ব্যাংক ভালো এবং রূপালী ব্যাংক প্রাইস অ্যাকশন করেছে। আমরা ইসলামী ব্যাংক দেখেছি, ব্র্যাক ব্যাংক দেখেছি, ডাচ বাংলা ব্যাংক দেখেছি, রূপালী ব্যাংক দেখেছি, তো মিডল্যান্ড ব্যাংক। তো এর মধ্যে কিন্তু রূপালী ব্যাংকটি ভালো এবং এই ব্যাংকের শেয়ারটি আমরা মাঝে মাঝে আপট্রেন্ড দেখি এবং সে 4-5 টাকার গ্যাপ কিন্তু বছরের বিভিন্ন সময়ে দিয়েছে এবং সেখান থেকে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা প্রফিট টেকিং করতে পেরেছে। তো আমরা এখন যেটি বলবো সেটি হচ্ছে শেয়ারটি সেল সিগন্যালে রয়েছে এবং এই শেয়ারটির যে ইয়ারলি লো সে 20 টাকা 30 পয়সা। সেখানে হয়তো আমরা শেয়ারটি দেখিনি, গতকালকেও শেয়ারটি 20 টাকা 40 পয়সা বৃহস্পতিবারে ছিল এবং 20 টাকা 30 পয়সা এই লেভেলে হয়তো আমরা শেয়ারটিকে দেখব এবং দেখে হয়তো শেয়ারটির একটা 20 পয়সা 40 পয়সার একটা আপট্রেন্ড কন্টিনিউ করবে এবং সেখানে যে শেয়ারটি আবার আপট্রেন্ডে যায় কিনা সেটি লক্ষ্য রাখতে হবে। যদি না যায় তাহলে কিন্তু আবার সে ডাউন ট্রেন্ডে এসে আবার একটু শক্তি নিয়ে আবার আপট্রেন্ডে যাবে। যেহেতু ব্যাংকিং সেক্টরের ভালো কোনো মুভমেন্ট আমরা পাইনি, সেহেতু এই রূপালী ব্যাংক নিয়েও খুব বেশি আশার বাণী এই মুহূর্তে শোনানো যাচ্ছে না। তবে আশা করি এই শেয়ারটি যে সামনে এই সময়গুলো সেটি যদি সে প্রাইস অ্যাকশন ক্রিয়েট করতে পারে, প্রাইস অ্যাকশন হয়, তাহলে কিন্তু এটিও সাধারণ বিনিয়োগকারীদের নজরে থাকবে এবং এই শেয়ারটির যে পাবলিক হোল্ডিং সেটি কিন্তু অন্যান্য ব্যাংকের তুলনায় কম এবং তার টোটাল শেয়ার সংখ্যাও কম। সুতরাং রূপালী ব্যাংকের বিনিয়োগটা খুব ঝুঁকিপূর্ণ হবে বা খুব খারাপ হবে সেটি আমি বলব না। আপনারা বুঝে শুনে এন্ট্রি নিলে রূপালী ব্যাংক থেকে প্রফিট টেক করতে পারবেন। একই সঙ্গে এটি ব্যাংকিং সেক্টরে সব শেয়ারে আপনাকে সময় দিতে হবে যে প্রাইস অ্যাকশনের জন্য। তো এটিও প্রাইস অ্যাকশন হলে অবশ্যই রূপালী ব্যাংক এই 20 টাকা 30 পয়সা থেকে 21 টাকা 70 পয়সা এই লেভেলে প্রাথমিক যে টার্গেট আমরা সেই টার্গেটটিতে আমরা হয়তো দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত রূপালী ব্যাংক নিয়ে আমার সর্বশেষ সব বিষয় নিয়ে আলোচনা। এরপরে আপনাদের মিডল্যান্ড ব্যাংক এই শেয়ারটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। মিডল্যান্ড ব্যাংক তো আমি এর আগেও বলেছিলাম যে শেয়ারটির যে হাই 36 টাকা, এটিকে সে চেষ্টা করছে বারবারই। এর আগেও সে কয়েকবার চেষ্টা করছে মিডল্যান্ড ব্যাংক আপ ট্রেন্ডে যাওয়ার জন্য, কিন্তু সেটি করতে পারছে না। তো এখন আপাতত এটি লক্ষ্য রাখতে হবে যে মিডল্যান্ড ব্যাংক কি করে এবং আমি এটিও বলেছিলাম যে মিডল্যান্ড ব্যাংক আমি যখন আলোচনা করি তখন কিন্তু এই মিডল্যান্ড ব্যাংক ছিল 35 টাকা এই লেভেলে। এই জায়গাতে আমরা মিডল্যান্ড ব্যাংক দেখেছি এবং পরবর্তীতে আমি যখন আলোচনা করি তখনও কিন্তু এই যে 2 ডিসেম্বর তখনও কিন্তু মিডল্যান্ড ব্যাংক এই একই অবস্থাতে আমি আলোচনা করেছিলাম এবং আমি বারবার বলেছিলাম যে মিডল্যান্ড ব্যাংক অবশ্যই 36 টাকার এটাকে ক্রস করতে হবে এবং এটা ক্রস করে উপরে যখনই অবস্থান করবে তখনই আমরা মিডল্যান্ড ব্যাংকের একটা প্রাইস অ্যাকশন দেখতে পাবো। তো মিডল্যান্ড ব্যাংক তারপরে একটি দীর্ঘ কারেকশন ছিল এবং সেই কারেকশনটি সে শেষ করে গত দিনের যে প্রাইস অ্যাকশনটি করেছে সেটি কিন্তু ভালো। তবে তার যে পূর্বের হাই অর্থাৎ এই দিনের যে হাই তার উপরে সে কিন্তু ক্লোজ করতে পারেনি এবং ভলিউমটাও গেইন করতে পারেনি। সুতরাং এখন আবার কিন্তু যে অবস্থাতে রয়েছে সেখানে কিন্তু শেয়ারটি আমরা আবার ক্লোজ মানে কি বলে প্রাইস ডাউনে আসার একটা সম্ভাবনা সে তৈরি করছে এবং যে ভলিউম সে কিনেছে সেখানে বায়ার সেলার অ্যাক্টিভ ছিল, এটি সত্য এবং আগামী দিনে আমরা হয়তো শেয়ারটির এই 31 টাকা, হ্যাঁ 31 টাকার আশেপাশে আমরা হয়তো শেয়ারটিকে দেখতে পাবো এবং 31 টাকার এই প্রাইস সে যদি ধরেও রাখে তাহলেও কিন্তু শেয়ারটি আবার পরবর্তীতে ডাউন ট্রেন্ডে আসবে এবং সেটি ডাউন ট্রেন্ডে এসে তারপরে যদি সে আবার আপ ট্রেন্ড করে তাহলে কিন্তু শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে। যেহেতু শেয়ারটি এখন পর্যন্ত সেল সিগন্যালে রয়েছে এবং শেয়ারটির আরএসআই আপনারা দেখতে পাচ্ছেন 39.37 এবং ম্যাকডি সেটিও কিন্তু অরেঞ্জ রেখার নিচে অবস্থান করছে ব্লু রেখা। সুতরাং সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আমার কাছে যেটি মনে হয় যে আমরা এই মিডল্যান্ড ব্যাংকে একটি প্রাইজের মধ্যে দেখতে পাবো আর সেটি হচ্ছে 29 টাকা 70 পয়সা থেকে 29 টাকা 30 পয়সা এই লেভেলটিতে আমরা তাকে দেখতে পাবো এবং এখানে এসে শেয়ারটি যখন বাই সিগন্যালে থাকবে এবং বাই সিগন্যালে চলে যাবে
তখন কিন্তু এই মিডল্যান্ড ব্যাংক অবশ্যই প্রাইস অ্যাকশন করবে এবং মিডল্যান্ড ব্যাংকের যে ইপিএস সেটিও থার্ড কোয়ার্টার সেটিও কিন্তু নেগেটিভ আসে। একই সঙ্গে আমরা এই শেয়ারটির যে ন্যাভ সেটি যদি বলি 14.39 পি রেশিওটা অনেক হাই রিস্কি জোনে রয়েছে। এছাড়াও মিডল্যান্ড ব্যাংকের যে টোটাল শেয়ার সংখ্যা 9 পাবলিক হোল্ডিং সেটি 9,33,00,000। তো এই সবকিছু বিবেচনায় আপনারা এই মিডল্যান্ড ব্যাংক নিয়ে চিন্তা করতে পারেন। তো আশা করি আপনারা আমার এই আলোচনা শুনে অবশ্যই আপনারা বাই সেল করবেন না। আপনারা আপনাদের নিজস্ব মতামত এবং চিন্তা চেতনা কাজে লাগিয়ে অবশ্যই আপনারা বাই সেল করবেন। তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে আমার এই আলোচনা শুনেছেন এবং আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। তো আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমার আলোচনা শুনবেন এবং আপনারা কমেন্টস এর মাধ্যমে আপনাদের অনুরোধের স্টক যদি থাকে সেগুলো আমাকে জানাবেন। আমি আপনাদের আ আ অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।